হল্লা বল হল্লা বল হল্লা বল হল্লা বল হল্লা বল হল্লা বল মানুষের সাথে হল্লা বল মানুষের পাশে হল্লা বল হল্লা বল হল্লা বল হল্লা বল নিরপেক্ষতার দীক্ষা নির্ভীকতার শিক্ষা নিরপেক্ষতার দীক্ষা নির্ভীকতার শিক্ষা মানুষের ভালোবাসা নিয়ে পথ চলে হল্লা বল হল্লা বল হল্লা বল হল্লা বল হল্লা বল হল্লা বল স্বাগতিক মুহূর্তের সংবাদে শুরুতে এক নজরে সংবাদ শিরোনাম। টুক চুক চুক লাগাও চুমুক জনমনে তোর তাজা আসল লিচুর মজা এবার জমুক ক্লান্তি করে দূর স্বাস্থ্যে ভরপুর আমের রসে টই টম্বুর মজাদার স্বাদে ভরা স্বাদ রাত 9:15 ওয়াঘা সীমান্ত দিয়ে দেশের মাটিতে পা রাখলেন দেশের বীর সেনানী উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। শনিবার রাজ্যে আসছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি মহারাজা প্রদ্যোৎ কিশোর দেববর্মন। জিরানিয়ার মাধববাড়িতে গুলি চালনা কাণ্ডে পুলিশের ভূমিকা যথাযথ ছিল না, বিধানসভায় বিবৃতি পেশ করে জানালেন মুখ্যমন্ত্রী। ইভিএম ও ভিভিপ্যাট সম্পর্কে ভোটারদের সম্যক পরিচয় প্রদান পশ্চিম জেলায় বিশেষ প্রচার অভিযান শুরু। টিবিএসের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু, প্রথম দিন ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত। এখন বিস্তারিত খবর। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে শুক্রবার রাত 9:15 ওয়াঘা সীমান্ত দিয়ে দেশের মাটিতে পা রাখলেন ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। এদিন বেলা 2টায় ভারতের হাতে হস্তান্তরের কথা ছিল, কিন্তু হস্তান্তরের সময় দুবার বদল করে পাকিস্তান। এর ফলে দুপুর থেকে বিকেল থেকে সন্ধে গড়িয়ে রাত হয় অভিনন্দনের ঘরে ফেরা। ওয়াঘা সীমান্তে অভিনন্দনকে স্বাগত জানান সেনাবাহিনীর উচ্চপদস্থ আধিকারিকরা। 60 ঘন্টা বাদে পাকিস্তান থেকে দেশে ফিরলেন অভিনন্দন। শনিবার রাজ্যে ফিরছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি মহারাজা প্রদ্যোৎ কিশোর দেববর্মন। শনিবার সকাল 11টায় দিল্লি থেকে বিমানে আগরতলায় ফিরবেন তিনি। নবনিযুক্ত প্রদেশ কংগ্রেস সভাপতিকে স্বাগত জানাতে বিশেষ ব্যবস্থা করেছে প্রদেশ কংগ্রেসের নেতৃবৃন্দ। জানা গেছে, যুব কংগ্রেস কর্মীরা বিমানবন্দর থেকে বিশাল বাইক র্যালি করে নবনিযুক্ত প্রদেশ কংগ্রেস সভাপতিকে কংগ্রেস ভবনে নিয়ে আসবেন। মহারাজা প্রদ্যোৎ কিশোর দেববর্মন প্রদেশ কংগ্রেস সভাপতি নিযুক্ত হয় রাজ্যের কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে বিশেষ উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। শনিবার প্রদেশ কংগ্রেসের প্রথম সারির নেতৃবৃন্দ নবনিযুক্ত সভাপতিকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত থাকবেন কংগ্রেসের সবকটি শাখা সংগঠনের নেতৃবৃন্দরাও। সম্প্রতি জিরানিয়ার মাধববাড়ির গুলিকাণ্ডে পুলিশের ভূমিকা যথাযথ ছিল না বলে জেলা প্রশাসনের রিপোর্টে উল্লেখ করা হয়েছে। শুক্রবার বিধানসভায় মাধববাড়ি কাণ্ড নিয়ে বিবৃতি দিতে গিয়ে স্বরাষ্ট্র তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এই কথা জানান। এই ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জিরানিয়া থানার এসডিপিও এবং গুলিবিদ্ধদের স্বাস্থ্য পরিষেবা প্রদানে চিকিৎসক অভিষেক মজুমদারের ভূমিকা যথাযথ না হওয়ায় তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
পাশাপাশি গুলিবিদ্ধদের জিবি হাসপাতালে নিয়ে যাবার পথে অ্যাম্বুলেন্সের উপর আক্রমণের ঘটনায় জড়িত জওয়ানদের চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য সিআরপিএফের ডিজি এবং রাজ্য পুলিশের মহানির্দেশককে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। গত 8 জানুয়ারি জিরানিয়া থানাধীন মাধববাড়ি এলাকায় গুলিকাণ্ড নিয়ে শুক্রবার বিধানসভায় খুব সুচারু বিবৃতি দিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মুখ্যমন্ত্রীর এই বিবৃতিতে জেলা প্রশাসনের বিবৃতির সারমর্ম নিহিত ছিল। বিধানসভায় বিবৃতি প্রদান করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মাধববাড়ি কাণ্ডে পুলিশের ভূমিকা, বিশেষ করে জিরানিয়া থানার এসডিপিওর ভূমিকা যথাযথ ছিল না। কারণ এসডিপিওর হাতে পর্যাপ্ত পরিমাণ পুলিশ এবং প্যারামিলিটারি থাকা সত্ত্বেও তা সঠিকভাবে ব্যবহার করতে পারেননি এসডিপিও। জিরানিয়ার এসডিপিওর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তদন্ত রিপোর্টে অনুযায়ী মাধববাড়িতে আন্দোলনকারী জনতা সেদিন সকাল 8টার দিকেই জড়ো হতে শুরু করে এবং পুলিশ কর্মীরা সেদিন সকাল 6টা থেকে সেই এলাকায় নিয়োজিত হয়েছিল। তাছাড়া সকাল 10:45 থেকে সেই অঞ্চলে সিআরপিসি 144 ধারা বলবৎ করা হয়েছিল। ঘটনার সময় এসডিপিও জিরানিয়ার নেতৃত্বে যথেষ্ট সংখ্যক পুলিশ ও অসামরিক বাহিনী নিযুক্ত থাকা সত্ত্বেও পুলিশ এবং সিআরপিএফ এর মধ্যে প্রয়োজনীয় সমন্বয়ের অভাবে ঘটনা বিস্তৃতি ঘটে। এই ক্ষেত্রে এসডিপিও জিরানিয়ার আরো কার্যকারী ভূমিকা প্রয়োজন ছিল। তার ভূমিকা আশানুরূপ ছিল না। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মাধববাড়ির বিক্ষোভ পুলিশ এবং উত্তেজিত ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ ছিল না। বিক্ষোভের অপর প্রান্তেও প্রচুর মানুষ জড়ো হওয়া মানুষদের রাজনৈতিক রং উৎস রেখে মুখ্যমন্ত্রী বলেছেন, এই মানুষদের একাংশ হিংসায় যুক্ত ছিল। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতেই পুলিশ গুলি চালায়। এই গুলি চালানোর ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে বিবৃতিতে দাবি করেন মুখ্যমন্ত্রী। থাকে যে বিক্ষোভ চলাকালীন সময়ে অপর প্রান্তেও বহু মানুষ জড়ো হয় এবং তাদের একাংশ হিংসাশ্রী কার্যকলাপে যুক্ত হয়। পরবর্তী সময়ে বিক্ষোভকারীদের বেআইনি ও হিংসাশ্রী কার্যকলাপ রুখতে এবং আত্মরক্ষার্থে সেখানে নিয়োজিত পুলিশ কর্মীরা গুলি চালান। তবে সেই পুলিশের গুলি চালনায় কয়েকজন আহত হলেও কারো জীবনহানি হয়নি। এই গুলি চালনার ঘটনা পারিপার্শ্বিক পরিস্থিতি পর্যালোচনা করে দেখা যায়, পুলিশ বিক্ষুব্ধ জনতাকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে অপারগ হয়ে গুলি চালিয়েছিল এবং গুলি চালনার ফলেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মুখ্যমন্ত্রীর প্রদত্ত বিবৃতিতে গুলিবিদ্ধদের জিবি হাসপাতালে নিয়ে আসার পথে অ্যাম্বুলেন্সের উপর পুলিশি আক্রমণের ঘটনার কথাও উল্লেখ ছিল। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দশরাম বাড়িতে অ্যাম্বুলেন্সটিকে 5 থেকে 6 জন পুলিশ আটকায় এবং আক্রমণ করে। এই নিরাপত্তা কর্মীরা কারা তা জানা যায়নি। এরা সিআরপিএফ এর হতে পারে, আবার টিএসআর এরও হতে পারে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সংশ্লিষ্ট এলাকায় পুলিশ টিএসআর 71 ব্যাটালিয়নের G71 এবং F71 প্লাটুনের সিআরপিএফ জওয়ানরা কর্মরত ছিল। এই ঘটনায় জেলা পুলিশ কার্যালয়ে শ্রীকান্ত নামের এক কনস্টেবলের ভূমিকার আংশিক সত্যতা প্রমাণিত হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আরো জানিয়েছেন, অ্যাম্বুলেন্সের উপর আক্রমণকারী জওয়ানদের খুঁজে বের করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য সিআরপিএফ এর ডিসি এবং রাজ্য পুলিশের মহানির্দেশককে নির্দেশ দেওয়া হয়েছে। খেরানবাড়ি হাসপাতালের একটি অ্যাম্বুলেন্স আহতদের নিয়ে জিবি হাসপাতালের উদ্দেশ্যে চিকিৎসার জন্য রওনা হবে। সেই অ্যাম্বুলেন্সটিকে দশরমবাড়ির সন্নিকটে ওএনজিসির সামনে 4-5 জন নিরাপত্তা রক্ষী আটকায় এবং লাঠি ও রাইফেল নিয়ে অ্যাম্বুলেন্সটিকে আক্রমণ করে। যদিও উক্ত ঘটনায় জড়িত নিরাপত্তা রক্ষীদের সুস্পষ্ট পরিচয় জানা যায়নি, কিন্তু সেদিন সেখানে পুলিশ, টিএসআর এবং 71 ব্যাটালিয়নের G71 এবং F71 প্লাটুনের সিআরপিএফ এর জওয়ানরা নিরাপত্তার কাজে নিয়োজিত ছিল। তাছাড়া উক্ত ঘটনাস্থলে পশ্চিম জেলা এসপি অফিসে কর্মরত জৈনিক কনস্টেবল শ্রীকান্ত ভূমিকার উপস্থিতি আংশিকভাবে প্রমাণিত হয়েছে। পুলিশের এই কার্যকলাপ একেবারে গ্রহণযোগ্য নয়। পুলিশ কর্মী যারা জনগণের নিরাপত্তার কাজে নিযুক্ত, তারাই যদি জনগণের নিরাপত্তা বিঘ্নিত করে তবে তা মানা যায় না। ডিজি সিআরপিএফ এবং ডিজিপি ত্রিপুরা কর্তৃক উক্ত ঘটনার সাথে যারা জড়িত তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রী জানান, হাসপাতালের চিকিৎসক অভিষেক মজুমদারের গাফিলতির জন্য গুলিবিদ্ধ প্রহর দেববর্মাকে অনেক ভোগান্তি ভোগ করতে হয়। 9 দিন পর প্রহর দেববর্মার শরীর থেকে গুলি বের করা হয়। এছাড়া তদন্তেও এই চিকিৎসক যথাযথ সহযোগিতা করেননি। এই কারণে এই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সবাইকে যথাযথ চিকিৎসা প্রদান করা হলেও এই ঘটনায় গুলিতে আহত জয়ী প্রহর দেববর্মা যথাযথ চিকিৎসা না পাওয়া তাকে অনেক কষ্ট সহ্য করতে হয়। পরবর্তী বেশ কয়েকদিন পরে তার শরীরে গুলি থাকার বিষয়টি নিশ্চিত হয় এবং 9 দিন পরে তার শরীর থেকে গুলি বের করা হয়। এক্ষেত্রে চিকিৎসক ডক্টর অভিষেক মজুমদারের কর্তব্যে গাফিলতি ছিল এবং উক্ত চিকিৎসক তিনি তদন্তের কাজেও সহায়তা করেননি। চিকিৎসা প্রদানে অবহেলার জন্য ডক্টর অভিষেক মজুমদারের বিরুদ্ধে উপযুক্ত বিভাগীয় তদন্ত এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। মুখ্যমন্ত্রীর রিপোর্টে এক শ্রাদ্ধ বাড়িতে টিএসআর জওয়ানদের হামলার ঘটনারও উল্লেখ করেছেন। এই জওয়ানদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, বিক্ষোভ দমনে পুলিশের যথাযথ প্রশিক্ষণের অভাব রয়েছে। এছাড়া ঘটনার সময় রাধানগর থানার ওসি, খুমলুং হাসপাতালের মেডিকেল অফিসার কনক রায় ভট্টাচার্য, টিএসআর এর সুবেদার ডক্টর বিশু দেববর্মা, ট্রমা সেন্টারের স্বাস্থ্যকর্মী অশেষ দেববর্মা উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করায় সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, আল্লাহপুর। দীর্ঘদিন শাসক দলীয় ব্যবস্থাপনায় থাকতে থাকতে বর্তমানে বিরোধী দলের সদস্যরা কিভাবে কাট মোশন আনতে হয় সেই বিষয়টি ভুলে গেছেন। ব্যয় বরাদ্দের বিষয়ে সরকারি পলিসির উপর সিপিএম বিধায়ক শ্যামল চক্রবর্তীর আনিত কাট মোশন খণ্ডন করে বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে কথা বললেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। এদিন স্বাস্থ্যমন্ত্রী জানান, চলতি বছরের মধ্যে 59 জেলা হাসপাতালে সিটি স্ক্যান মেশিন চালু করা হবে। ব্যয় বরাদ্দ প্রস্তাবে স্বাস্থ্য দপ্তরের সরকারি পলিসির উপর কাট মোশন এনেছিলেন সিপিআইএম বিধায়ক শ্যামল চক্রবর্তী। শ্রী চক্রবর্তী কর্তৃক আনিত কাট মোশন খণ্ডন করেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। স্বাস্থ্যমন্ত্রী জানান, দীর্ঘদিন শাসক ব্যবস্থাপনায় থাকতে থাকতে কি করে এবং কোন বিষয়ের ওপর কাট মোশন আনতে হয় সে ব্যাপারটা বিরোধীরা ভুলে গেছেন। সংশ্লিষ্ট বিষয়ে তাদের কাছ থেকে শিক্ষা নেবার পরামর্শ দেন স্বাস্থ্যমন্ত্রী। শাসক ব্যবস্থাপনা থাকতে থাকতে অপোজিশন কোনদিন ছিলেন অধিকাংশ সদস্য, তাদের কমিশন কিভাবে আনতে হয় ওনারা যদি না বোঝেন আমাদের সহায়তা নিতে পারে। শিক্ষা কোনো শেষ নেই, কারণ এখানে দেখলাম সবগুলো আমরা দপ্তরও করি না। এদিন স্বাস্থ্যমন্ত্রী জানান, বিরোধী সদস্য স্বাস্থ্য দপ্তরের ওপর 4টি কাট মোশন এনেছেন, সবগুলি সরকারি পলিসির উপর। পলিসি সব ক্ষেত্রেই থাকে, পূর্বতন সরকারেরও পলিসি ছিল। এখানে সবগুলো পলিসির উপর কাট মোশনগুলো এনেছেন পলিসির উপর। তো কাট মোশন টোকেন কার্ড, ইকোনমিক কার্ড, পলিসি। তো তারপরে কি আমাদের সরকারি হাসপাতালে আমরা ওষুধপত্র, কয়েল ম্যাট্রেস, তারপর বিছানার চাদর দিই, এটা সরকারের পলিসি আগে ছিল। এই পলিসিটা এখন বোঝা রয়েছে। তো এই পলিসির উপর আনার কি মানে রয়েছে? তো যাই হোক, এটা আপনাদের কথা এই জন্য উঠলাম। আগেও রেশন ডায়েট, রেশন ল্যান্ডস্পেক্স থেকে সাপ্লাই করা ডায়েট, মেডিসিন সাবমিশন হসপিটাল হতো, এই পলিসি আগে ছিল, এখনো রয়েছে। আবার এই পলিসির উপরে আপনারা কাট মোশন আনছে, বললাম এই কারণে খারাপ হবে না, এটা পলিসি কাট হয় না, এটা হবে টোকেন অর ইকোনমিক। এটার কারণে আমাদের ফর্মার স্পিকার এদিন বিরোধী সদস্যের আনা কাট মোশন খণ্ডন করে স্বাস্থ্যমন্ত্রী জানান, পূর্বতন সরকারের আমলে ইচ্ছে মতন মেশিন ক্রয় করা হয়েছে। স্বাস্থ্য দপ্তরে এখনো এমন একাধিক মেশিন রয়েছে যার প্যাকেট খোলা হয়নি।
আবার এমন মেশিনও ইনস্টল করা হয়েছে যা একবারও ব্যবহার হয়নি। তিনি জানান, বর্তমান সরকারের আমলে মেশিন ক্রয়ের আগেই ম্যান পাওয়ার ঠিক করা হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী আরো জানান, ঊনকোটি জেলা হাসপাতালে চলতি বছরের মধ্যেই সিটি স্ক্যান মেশিন চালু করা হবে। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল। ছত্রিশ শান্তিবাজার ব্লক কংগ্রেসের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত। বৃহস্পতিবার এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের মাধ্যমে এলাকার 10 পরিবারের 34 জন বিজেপি কর্মী সমর্থক কংগ্রেসে যোগ দিলেন। লোকসভা নির্বাচনে আগে রাজ্যে কিন্তু কংগ্রেস যথেষ্ট সক্রিয়। সেই সক্রিয়তার মাঝে বৃহস্পতিবার 36 শান্তিবাজার ব্লক কংগ্রেসের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হল। 2018 রাজ্য বিধানসভা নির্বাচনের পর এলাকায় এই প্রথম কংগ্রেসের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপস্থিত নেতৃত্ব কার্যত বর্তমান কেন্দ্রীয় সরকারের কাজকর্মের বিরুদ্ধে প্রতিবাদে সরব ছিলেন। মনপাথর বাজারে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনের মাধ্যমে স্থানীয় 10 পরিবারের বিজেপির 34 জন কর্মী সমর্থক ভোটার কংগ্রেসে যোগ দিয়েছে বলে নিজ প্রতিক্রিয়া জানালেন স্থানীয় কংগ্রেস নেতা। এই সম্মেলনে 10 পরিবার 34টি ভোটার আমাদের কংগ্রেস দলে সামিল হয়েছে। কোন দল থেকে এসেছে? এরা বিজেপি দল থেকে এসেছে। 2019 লোকসভা ভোটের আগে যে রাজ্যে কংগ্রেস যথেষ্ট সক্রিয়, মনপাথর বাজারে বৃহস্পতিবার শান্তির বাজার ব্লক কংগ্রেসের কর্মী সম্মেলনের মাধ্যমে স্পষ্ট। সম্মেলনকে ঘিরে স্থানীয় কংগ্রেস নেতা কর্মী সমর্থকরা উজ্জীবিত। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাবোল। শুক্রবার শিলচর ধর্মনগরগামী একটি বাস থেকে 385 বোতল নেশাজাতীয় কাপ সিরাপ উদ্ধার করল আসাম চুরাইবাড়ি ওয়াচ পোস্টের পুলিশ। সাথে অভিযুক্ত বিল্লমঙ্গল দেবনাথ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের বাড়ি বিশালগড় থানাধীন গোপীনগরস্থিত মণিপুরী এলাকায়। নেশা সামগ্রীগুলি শিলচর থেকে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে অসম পুলিশকে জানায় ধৃত নেশা কারবারি। উদ্ধারকৃত কাপ সিরাপের বাজার মূল্য প্রায় 80,000 টাকা বলে জানান চুরাইবাড়ি ওয়াচ পোস্টের ইনচার্জ সুপ্রিয় ভট্টাচার্য। তিনি আরও জানান, রুটিন তল্লাশির সময় এই নেশা সামগ্রীগুলি উদ্ধার করা হয়। শনিবার ধৃতকে করিমগঞ্জ আদালতে সোপর্দ করা হবে। জাতীয় সড়কের উপরে রুটিন তল্লাশি সকাল 10টার সময় শিলচর হইতে ধর্মনগর একখানা বাস নম্বর হল S11AC 8787 গাড়িটি তল্লাশি করার সময় ওই গাড়িতে 385 বোতল এসকাপ পেয়েছি। সঙ্গে মালিকও পেয়েছি। মালিকের নাম বিল্লমঙ্গল দেবনাথ, গ্রাম হল আপনার এই বিশালনগর থানা, ত্রিপুরা। মালটি কি শিলচর থেকে ধর্মনগর বাজার মূল্য কত হতে পারে? মালটি বাজার মূল্য 70-80 টাকা হবে। চালক বাসটি আটক করেছেন এবং মালিককে আটক করেছেন? না, মালিক না, ড্রাইভার। শুক্রবার সারা রাজ্যের সাথে সাবরুম মহকুমায়ও ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে যাতে কোনো প্রকার অসুবিধা না হয় সেদিক বিবেচনা করে সাবরুমের মনুবাজার অটোরিকশা সংঘের উদ্যোগে বিনামূল্যে পরীক্ষার্থীদের অটো পরিষেবা প্রদান করা হচ্ছে। এবছর সাবরুমের 8টি স্কুল থেকে মোট 548 জন ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। প্রথম দিনের পরীক্ষা সর্বত্র শান্তিপূর্ণভাবেই হয়েছে বলে জানান মনুবাজার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক থেঙ্গাফ্রু মগ। পাশাপাশি পরীক্ষার দিনগুলিতে ছাত্রছাত্রীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে যাতে কোনো অসুবিধা না হয় সেজন্য মনুবাজার অটোরিকশা সংঘের উদ্যোগে বিনামূল্যে পরীক্ষার্থীদের অটো পরিষেবা প্রদান করা হচ্ছে বলে জানালেন সংঘের সম্পাদক নির্মল পাটারি। আমাদের এই মনু সেন্টারের অধীনে যে পাড়াগুলি গ্রামগুলি আছে সেখান থেকে আমাদের অটো রিক্সা শ্রমিক সংঘের পক্ষ থেকে আপনার বিনামূল্যে ওদেরকে আনা নেওয়া পরিষেবা দেওয়ার ব্যবস্থা করেছি। আর এখানে কেউ যদি কোনো রকম খুঁজে নাম্বার বা হল খুঁজে না পায় তাদেরকে সাহায্য করার ব্যবস্থা করেছি। তারপরে প্যারেন্টসরা আসলে যাতে কিছু মানে বিশ্রাম নিতে পারে, জল খেতে পারে সেই ব্যবস্থাও করেছি। কারণ দীর্ঘদিন ধরে আমরা দেখছি শ্রমিকরা শুধু দিয়ে গেছে, বিনিময়ে কি পেয়েছে বা কিছু পরোপকার বা দেশের জন্য কিছু করতে পেরেছে কিনা। এই কারণে আমরা চেষ্টা করছি অল্প এই সামান্য সময়ের মধ্যে মানুষের স্থানীয় জনগণের জন্য, ছাত্রছাত্রীদের জন্য কিছু করার জন্য, যাতে তারা ভবিষ্যতে আরও
সমৃদ্ধির পথে এগিয়ে যেতে পারে, উৎসাহ পেতে পারে। মনো হাই সেকেন্ডারি হেডমাস্টার, ওখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সেন্টার আছে। তো আজকে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা চলছে। টোটাল আমাদের উচ্চ মাধ্যমিকে 8টা স্কুল এখানে পরীক্ষা, স্কুলের ছাত্ররা পরীক্ষা দেয়। তো এর মধ্যে টোটাল আমাদের স্টুডেন্ট হলো 548 জন আজকে পরীক্ষা দিচ্ছে। আমরা যথাসময়ে পরীক্ষা আরম্ভ করেছি, এখনো পর্যন্ত আমাদের কোনো অসুবিধা হয়নি বা কোনো ডিস্টার্ব দেখা দেয়নি। শুক্রবার থেকে শুরু হলো ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষা। রাজধানী সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে এদিন নির্দিষ্ট সময়ে পরীক্ষা শুরু হয়। শুক্রবার প্রথম দিন ছিল ইংরেজি বিষয়ের পরীক্ষা। কল্যাণপুরে এবছর 6টি বিদ্যালয় থেকে মোট 432 জন ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। এর মধ্যে 215 জন ছাত্র এবং ছাত্রী 217 জন। কল্যাণপুর, গৌরাঙ্গটিলা, রতিয়া, বড় ময়দান, বলরাম কোবরা, ঘিলাতলি বাজার এই সবগুলি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে ছাত্রছাত্রীরা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছে। পরীক্ষা কেন্দ্রগুলির ইনচার্জ নিযুক্ত হয়েছেন ডিসিএম অনুপম দাস, সম্পাদক নিযুক্ত হয়েছেন কল্যাণপুর দ্বাদশ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বীরমোহন দেববর্মা। পরীক্ষার প্রথম দিনে কল্যাণপুরে 16টি কেন্দ্রে সুষ্ঠু শান্তিপূর্ণভাবে নিরাপত্তা ব্যবস্থার মধ্যে পরীক্ষা চলেছে বলে জানালেন কল্যাণপুর দ্বাদশ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বীরমোহন দেববর্মা। 16টা রুমে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তার ব্যবস্থা যথেষ্ট, পুলিশ অ্যাভেলেবেল রয়েছে এখানে। নিরাপত্তার জন্য কোনো চিন্তা করা লাগে না, মোটামুটি সব কিছু ওকে। এখানে পরীক্ষা স্কুলের সংখ্যা হচ্ছে 6টা হায়ার সেকেন্ডারি স্কুল। 6টা হায়ার সেকেন্ডারি স্কুলের মধ্যে কল্যাণপুর হায়ার সেকেন্ডারি স্কুল, নর্থ গিলাতলি রতিয়া হায়ার সেকেন্ডারি স্কুল, বড় ময়দান হায়ার সেকেন্ডারি স্কুল, গৌরাঙ্গটিলা হায়ার সেকেন্ডারি স্কুল, গিলাতলি বাজার হায়ার সেকেন্ডারি স্কুল, বলরামপুর হায়ার সেকেন্ডারি স্কুল, এই 6টা স্কুলে ছাত্রছাত্রীরা এখানে পরীক্ষা দিতেছে এই কল্যাণপুর সেন্টারে। এই আমাদের প্রস্তুতি তো সব কিছুই ওকে, প্রস্তুতি চূড়ান্ত, প্রস্তুতির মধ্যে কোনো গাফিলতি নেই, সব কিছুই ওকে। পরীক্ষাও যথারীতি চলতেছে। ইভিএম ও ভিভিপ্যাট সম্পর্কে নব্য ভোটারদের সম্যক পরিচয় প্রদানের লক্ষ্যে শুক্রবার থেকে গাড়ি সহযোগী বিশেষ সচেতনতামূলক প্রচার অভিযান শুরু হয়েছে। এদিন পশ্চিম জেলার সদর মহকুমায় এই প্রচার অভিযানের সূচনা করেন পশ্চিম জেলার জেলা শাসক ডক্টর সন্দীপ মাহাতে। পশ্চিম জেলার 3টি মহকুমায় মোট 14টি বিধানসভা কেন্দ্রে মোট 19টি গাড়ি সহযোগে ইভিএম ও ভিভিপ্যাটের এই ডামি সচেতনতামূলক প্রচার চলবে। লোকসভা নির্বাচন সমাগত প্রায়। চলতি সপ্তাহে লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশ হতে চলছে। এই লোকসভা নির্বাচনে ইভিএম ও ভিভিপ্যাট সম্পর্কে নব্য ভোটারদের সম্যক পরিচয় প্রদানের লক্ষ্যে ভারতের নির্বাচন কমিশনের গাইডলাইন অনুসারে ব্যাপক সচেতনতামূলক প্রচার চালানোর উদ্যোগ গ্রহণ করেছে জেলা প্রশাসন। এরই অঙ্গ হিসেবে সদর মহকুমা নির্বাচনী নথিভুক্তকরণ আধিকারিকের ব্যবস্থাপনায় নব্য ভোটারদের মধ্যে ইভিএম ও ভিভিপ্যাট সম্পর্কে সচেতনতামূলক প্রচার গাড়ির উদ্বোধন করেন পশ্চিম জেলা জেলা শাসক ডক্টর সন্দীপ মাহাতে। এদিন এই প্রসঙ্গে পশ্চিম জেলা জেলা শাসক ডক্টর সন্দীপ মাহাতে জানান, মূলত নব্য ভোটারদের কাছে ইভিএম ও ভিভিপ্যাট একটি অপরিচিত বিষয়। তাদের এই সম্পর্কে সম্যক পরিচয় প্রদানের লক্ষ্যে ভারতের নির্বাচন কমিশনের গাইডলাইন অনুসারে এই প্রচার চালানো হচ্ছে। তিনি আরো জানান, পশ্চিম জেলার সদর, মোহনপুর ও জিরানিয়া মহকুমার মোট 14টি বিধানসভা কেন্দ্রের প্রতিটি ভোট কেন্দ্রে এই প্রচার গাড়িগুলি যাবে এবং সেখানে ইভিএম ও ভিভিপ্যাট সম্পর্কে প্রচার করা হবে। करने के बाद ईवीएम वीवीपैट हमने ट्रेनिंग के लिए या डेमोन्स्ट्रेशन पर्पस के लिए उसको निकाला है। तो ईसीआई का जो गाइडलाइंस है उस हिसाब से हम ये अवेयरनेस ईवीएम वीवीपैट का कराने के लिए आज यहाँ पे हमने कुछ व्हीकल्स को फ्लैग ऑफ किया है और हमारे जो मोहनपुर और जिरानिया सब डिवीज़न और सदर सब डिवीज़न सभी जगह पे आज ये सारे व्हीकल्स फ्लैग ऑफ करेंगे। और इसका ऑब्जेक्टिव है कि हर एक पोलिंग स्टेशन पे ये व्हीकल जाएंगे, एटलीस्ट 2 या 3 घंटे के लिए वहाँ पे ये ईवीएम और वीवीपैट का अवेयरनेस करेंगे। हालांकि पिछले विधानसभा चुनाव 2018 में जो हुआ है हमारे यहाँ पर ऑलरेडी वीवीपैट का इस्तेमाल किया गया है, लेकिन फिर भी इलेक्शन कमीशन ऑफ इंडिया का जो गाइडलाइंस है कि इस बार भी वीवीपैट का अवेयरनेस करना होगा और जिन वोटर्स को जो फर्स्ट टाइम वोटर्स है इस बार उनके ऊपर भी स्पेशली फोकस करना होगा। এদিন পশ্চিম জেলা জেলা শাসক জানান,
সদর মহকুমার জন্য 9টি গাড়ি এবং মোহনপুর ও জিরানিয়া মহকুমার জন্য 5টি করে গাড়ি সহযোগে শুক্রবার থেকে এই প্রচার শুরু হয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রেই এই প্রচার গাড়ি যাবে ও ইভিএম ও ভিভিপ্যাট সম্পর্কে ভোটারদের সচেতনতামূলক প্রচার করবে। ব্যুরো রিপোর্ট, হালাপুর। ত্রিপুরা ওবিসি কর্পোরেশনের চেয়ারম্যানের আসন পূর্ণ হল। ওবিসি কর্পোরেশন চেয়ারম্যান হিসেবে শুক্রবার দায়িত্ব নিলেন তাপস মজুমদার। আগে ত্রিপুরা ওবিসি কর্পোরেশনের চেয়ারম্যান পদের মেয়াদ ফুরানোয় এতদিন চেয়ারটি ছিল শূন্য। অবশেষে কর্পোরেশনের চেয়ারম্যানের আসন পূর্ণ হল। শুক্রবার সংবর্ধনা গ্রহণের মাধ্যমে ত্রিপুরা ওবিসি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন তাপস মজুমদার। আর সমস্ত ওবিসি সম্প্রদায়ভুক্তদের সার্বিক কল্যাণে তিনি আপ্রাণ চেষ্টা করবেন বলে নিজ প্রতিক্রিয়া জানালেন নবনিযুক্ত চেয়ারম্যান তাপস মজুমদার। আগামী দিনে যাতে এই কর্পোরেশন জনগণের জন্য কাজ করতে পারে, 46টা জনগোষ্ঠীর 42% মানুষের জন্য কাজ করতে পারে, সেদিকে লক্ষ্য রেখে যত রকম কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের কর্মসূচি আছে, প্রজেক্ট আছে, সেগুলিকে যাতে রাজ্যের প্রত্যেকটা মানুষের ওবিসি সম্প্রদায়ভুক্ত মানুষের হাতে নিয়ে পৌঁছে দেওয়া যায়, সেদিকে লক্ষ্য রেখে আগামী 5 বছরের জন্য এখানে আমাকে নির্বাচন করা হয়েছে। আমার সেই দিকে লক্ষ্য রেখে আমার সমস্ত রকম যা কিছু আমার যতটুকু আমার পরিশ্রম, যতটুকু আমার বুদ্ধি আছে, সমস্ত কিছু দিয়ে আমি চেষ্টা করব জনগণের জন্য কাজ করতে। কর্পোরেশনের সমস্ত বিষয়ে খোঁজ খবর নিলেন তাপস বাবু। এই তাপস মজুমদারের কাঁধে এখন গুরু দায়িত্ব, তা তিনি কিভাবে সামাল দেন তাই এখন লক্ষণীয়। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হালাপুর। শুক্রবার শুরু হলো ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষা। প্রথম দিন হলো ইংরেজি পরীক্ষা। বিভিন্ন বিদ্যালয়ে পরীক্ষার্থীরা গভীর মনোযোগের সঙ্গে এদিন পরীক্ষা দিলেন। পূর্ব ঘোষণা মতো শুক্রবার থেকে শুরু হয়ে গেল ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষা। প্রথমত দুপুর 12টা থেকে শুরু হয় পরীক্ষা। প্রথম দিন ছিল ইংরেজি পরীক্ষা। আগরতলা মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে এদিনে উচ্চ মাধ্যমিকের ইংরেজি পরীক্ষার ছবি হাল্লাপোলের ক্যামেরাবন্দি। আর মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয় এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 7টি বিদ্যালয়ের পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে বলে নিজ প্রতিক্রিয়া জানালেন মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রীতা পাল দে চৌধুরী। আজকে আমাদের এই সেন্টারে মোট 7টা সেন্টার মানে স্কুলের পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে এবং এখানে 7টা স্কুল হচ্ছে বোজ্জং গার্লস এইচএস স্কুল, শিক্ষানিকেতন, সুভাষনগর এইচএস স্কুল, হেনরি ডিরোজিও একাডেমি, সখীচরণ এইচএস স্কুল, আচার্য প্রফুল্লচন্দ্র স্মৃতি রায় স্মৃতি বিদ্যাভবন, আর স্বামী দয়ালানন্দ বিদ্যানিকেতন, আর অরুন্ধতিনগর সেন্টারের একজন সেক আর কি এক্সটার্নাল হিসাবে এখানে পরীক্ষা দিচ্ছে। মোট এইভাবে 308 জন পরীক্ষার্থী রয়েছে। গভীর মনোযোগের সঙ্গে এদের সংশ্লিষ্ট পরীক্ষার্থীরা ইংরেজি পরীক্ষা দিল। উল্লেখ্য, আগামী 3রা মার্চ পর্যন্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলবে এবং শনিবার থেকে শুরু হবে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষা। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হালাপুর। সাঙ্গ হল 37তম আগরতলা বই মেলা। শিশু উদ্যানে এখন মেলা ভাঙার পরিবেশ। মেলার বিভিন্ন ব্যবস্থা নিয়ে বই বিক্রেতাদের এবার সমস্যায় পড়তে হয়েছে। সে কথা উল্লেখ না করে আগামী বছরের পরিকল্পনার ব্যাপারে রাজ্য সরকারকে বই বিক্রেতারা সুপরামর্শ দিয়ে গেছেন। বৃহস্পতিবার সাঙ্গ হল 37তম আগরতলা বই মেলা। শিশু উদ্যানে স্টলে স্টলে এখন চলছে বইপত্র গুছিয়ে সেসব গন্তব্যে নিয়ে যাওয়ার কাজ। কার্যত শিশু উদ্যানে এখন চলছে মেলা ভাঙার কাজ। সূত্রের প্রাপ্ত খবর, এবার কিন্তু বই মেলা তেমন জমেনি। বেচা কেনাও আশানুরূপ হয়নি। তাতে আগেই কলকাতার বই বিক্রেতারা মেলা ত্যাগ করেছেন। তবে রাজ্যের যারা বই বিক্রেতা তারা কিন্তু ভালো বেচা কেনা কিংবা লাভ লোকসানের ব্যাপারে অজানা রহস্যজনক কারণে মুখ খুলতে নারাজ। এর মধ্যে আগামী বছর বইমেলা ডিসেম্বরে এগিয়ে আনার পরামর্শ দিলেন স্থানীয় এক বই বিক্রেতা।
মেলাটা ডিসেম্বর মাসে হলে সবচেয়ে ভালো। 23শে ডিসেম্বর থেকে জানুয়ারির 5th পর্যন্ত 15 দিন, শীতের সময় বৃষ্টি হবে না, ছেলে মেয়েদের যেহেতু সেশন চেঞ্জ হয়ে গেছে এটাও একটা ব্যাপার। আমাদের মেলাটাও ভালো হবে, ছেলেমেয়েরা আসতে পারে। এবার যেমন বেশ কিছু ছেলেমেয়েরা আসতে পারেনি পরীক্ষার জন্য, এগুলো একটু মাথায় রাখা উচিত। আর বাকি আমি রিটেন ডিপার্টমেন্টকে জানাবো যাতে ওই মেলায় বেচা কেনায় মন্দাভাব ও লোক সমাগমের অভাবে দুদিন আগে কিন্তু কলকাতার বই বিক্রেতারা বই মেলা ত্যাগ করেছেন। তাতে কিন্তু 37তম আগরতলা বই মেলার জৌলুস এবার অনেকাংশেই কমল। এতে করে আগামী বছর কলকাতার বই বিক্রেতাদের বই মেলায় স্টল প্রদানের ব্যাপারে রাজ্য সরকারকে আগাম ভাবনা চিন্তা করতে রাজ্যের বই বিক্রেতারা আহ্বান জানালেন। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হালাপুর। গণরাজ্যমোহনী পূর্বাশা পর্যন্ত রাস্তার নাম প্রাক্তন মুখ্যমন্ত্রী সুকুমার সেনগুপ্তের নামে নামাঙ্কিত হলো। পর্দা উন্মোচন করে রাস্তার নতুন নামকরণ করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। গণরাজ্যমোহনী থেকে পূর্বাশা পর্যন্ত রাস্তার নতুন নামকরণ হলো। প্রাক্তন মুখ্যমন্ত্রী সুকুমার সেনগুপ্তের নামকরণে এই রাস্তার এখন থেকে নাম হলো সুকুমার সেনগুপ্ত সরণি। বৃহস্পতিবার সন্ধ্যায় এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে ফলকের পর্দা উন্মোচন করে রাস্তার নতুন নামকরণ করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। অনুষ্ঠানে আগরতলা পৌর নিগমের মেয়র প্রফুল্লজিৎ সিনহা, পৌর নিগমের কমিশনার শৈলেশ যাদব, বিধায়ক রতন চক্রবর্তী সহ বিশিষ্টরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নিজ বক্তব্যে আগামী 2.5-3 বছরের মধ্যে বনমালীপুরের চেহারা পরিবর্তন হয়ে যাবে বলে জানালেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বনমালীপুরে স্মার্ট সিটির মাধ্যমে বড় অঙ্কের টাকা, ড্রেনেজ, আধুনিকতম ক্যামেরা, আধুনিকতম ওয়াটার সাপ্লাই, ল্যান্ডস্কেপিং, রেস্টুরেন্ট, প্যালেস্ট্যান্ড, রাস্তা সুন্দরীকরণ, বিভিন্ন ব্যবস্থা তার মধ্যে রয়েছে। সেগুলি ডেভেলপ হলে আপনি শুধু বনমালীপুর না, সেটা তো স্মার্ট সিটি পুরো আগরতলাকে নেওয়া হয়েছে। 2,500 কোটি টাকা সেই টোটাল বাজেট রয়েছে। তো 2.5-3 বছরের পরে বনমালীপুরের চেহারা চেঞ্জ হবে। কিন্তু বনমালীপুরের মূল সমস্যা হচ্ছে জলের সমস্যা। তো জলের সমস্যা সমাধান আপনারা টের পাচ্ছেন, ড্রেনগুলোতে কাজ হচ্ছে, মানে দেখানোর কাজ না, এখন কাজ হচ্ছে। শৈলেশ যাদব জি এখানে বসে আছেন, তো ওনাকে ধরবেন কি? উনি হচ্ছে কমিশনার। কার্যত বৃহস্পতিবার থেকে বনমালীপুরের এই রাস্তা প্রাক্তন মুখ্যমন্ত্রী সুকুমার সেনগুপ্তের নামে নামাঙ্কিত হলো। পুরো অনুষ্ঠানকে ঘিরে বনমালীপুরবাসী যথেষ্ট উৎসাহিত। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হালাপুর। কল্যাণপুর নাবালিকা ছাত্রী ধর্ষণ ও খুনের মামলায় এখনও কিনারা করতে পারল না পুলিশ। উদ্ধার হয়নি নিহতের স্কুল ব্যাগ ও ছাতা। পুলিশের তরফে এই মামলার তদন্তে কোনো ঘাটতি নেই বলে জানালেন খোয়াই জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার রাজীব সেনগুপ্ত। গত 26 ফেব্রুয়ারি কল্যাণপুরের শান্তিনগর গাঁও সভার ভূমিহীন কলোনির জঙ্গল থেকে উদ্ধার হয়েছিল ধর্ষণের পর খুন হওয়া নাবালিকা ছাত্রী পাইলি দেববর্মার উলঙ্গ মৃতদেহ। 4 দিন অতিক্রান্ত, কিন্তু পুলিশ আজও এই নাবালিকা ছাত্রী ধর্ষণ ও খুনের মামলার মূল আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। যদিও ইতিমধ্যে এই মামলার তদন্তে পুলিশ কয়েকজনকে ধরে এনে জিজ্ঞাসাবাদ চালিয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার কল্যাণপুর থানায় এসে এই মামলার তদন্ত সম্পর্কে খোঁজ খবর নিয়ে গেলেন ডিআইজিপি অরিন্দম নাথ। এদিন তিনি খোয়াই জেলা ভারপ্রাপ্ত পুলিশ সুপার রাজীব সেনগুপ্তের কাছ থেকে এই মামলার তদন্ত সম্পর্কিত খোঁজ খবর নেন। তবে পুলিশের তরফে এই মামলার তদন্তে কোনো রকম ঘাটতি নেই বলে জানালেন খোয়াই জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার রাজীব সেনগুপ্ত। শুরু হয়েছে, আমরা বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছি। এখনো পর্যন্ত আমাদের হাতে আছে আরো 2 জন। আরো আজকে বা কালকের মধ্যে আরো কিছু আমরা ডিটেল করবো। তো ডিটেল করার পরে অন দ্য বেসিস অফ স্পেসিফিক ক্লু, স্পেসিফিক এভিডেন্স, আমরা যখন দরকার অ্যারেস্ট করবো, ইনভেস্টিগেশন চলবে। তবে পুলিশের তরফ থেকে কোনো ঘাটতি নেই। এটা খুব নৃশংস হত্যাকাণ্ড, আমরা খুব সিরিয়াসলি নেওয়া হয়েছে। শুধু আমার হায়ার অথরিটি, এন্টায়ার পুলিশ ডিপার্টমেন্ট সর্বোচ্চ চেষ্টা করছি যাতে যত দ্রুত, যত শীঘ্র সম্ভব আসামিকে ধরার জন্য জাস্টিস পাবে। পাইলি দেববর্মার এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় আজও গোটা কল্যাণপুরে চাঞ্চল্য বিরাজমান।
তবে অনুমান শীঘ্রই মূল আসামিরা ধরা পড়বে। তবে মূল আসামি আজও ধরা না পড়ার ঘটনায় স্থানীয় সাধারণ উদ্গ্রীব। ইতিমধ্যে এই নাবালিকা স্কুল ছাত্রী পাইলি দেববর্মার ধর্ষণ ও খুনের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও উপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হালাপুর। মুঙ্গিয়াকামিতে অনুষ্ঠিত হবে কাদং খেলা। ইতিমধ্যে বাঁশ নির্মিত কাদং প্রস্তুত। এই লুপ্তপ্রায় কাদং খেলাকে ঘিরে মুঙ্গিয়াবাসীর মধ্যে বর্তমানে উৎসাহ উদ্দীপনা তুঙ্গে। আঞ্চলিক নাম কাদং খেলা, পোশাকি নাম রণপা। লম্বা বাঁশে চড়ে হাঁটা বা দৌড়ে যাওয়াটাই এই খেলার নিয়ম। এই কাদং খেলা ইদানিং প্রায় লুপ্ত, তবে মুঙ্গিয়াকামি ব্লকের সাব জোনাল এই কাদং খেলার আয়োজন করছে। ইতিমধ্যে গড়ে তোলা হয়েছে কাদং তথা রণপা। তাতে চড়ে বিশেষ করে যুবকরা দৌড়াবে। আর এই খেলাটা যে সাধারণত পুরুষরাই খেলেন সেই কথাই জানালেন জনিকা স্থানীয় বাসিন্দা। খেলাটার নাম কি? তা কাদং খেলা। আচ্ছা, এই খেলাতে গ্রামের তো দেখা যায় আগে। গ্রামে দেখা যায়। তো কত মনে করেন কত কত বছর আগে দেখতেন এই খেলাটা? এটা মাঝে মধ্যে খেলা অনেকটা মাঝখানে বন্ধ হয়ে গেছে, এখন আরম্ভ হইতেছে। আর আগে তো অনেক দেখে, খেলা না হইলেও বাড়িতে অনেক দেখে আর কি। এখন তো এটা বন্ধ হইয়া আবার ইয়ে হয়ে আইছে। আপনি আপনি চলে খেলছেন নিয়ে খেলাটা? না না, এটা পুরুষ লোক খেলে। লম্বা বাঁশে চড়ে যখন প্রতিযোগীরা প্রতিযোগিতায় সামিল হন তখন এক মনোরম দৃশ্যের অবতারণা। বকের মতো লম্বা লম্বা বাঁশের পায়ে ছোটা বড়ই রোমাঞ্চক। যাই হোক, এই লুপ্ত প্রায় কাদং খেলা মুঙ্গিয়াকামিতে আবারও অনুষ্ঠিত হবে, তা নিয়ে স্থানীয় সাধারণের মধ্যে উৎসাহ উদ্দীপনা তুঙ্গে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হালাপুর। খবর শেষ করার আগে আবারও এক নজরে সংবাদ শিরোনাম। টুক চুক চুক লাগাও চুমুক, আসল লিচুর মজা এবার জমুক। ক্লান্তি করে দূর, স্বাস্থ্যে ভরপুর, রসে টই টম্বুর, মজাদার স্বাদে ভরা স্বাদ। রাত 9:15 ওয়াঘা সীমান্ত দিয়ে দেশের মাটিতে পা রাখলেন দেশের বীর সেনানী উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। শনিবার রাজ্যে আসছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি মহারাজা প্রদ্যোৎ কিশোর দেববর্মন। জিরানিয়ার মাধববাড়িতে গুলি চালনা কাণ্ডে পুলিশের ভূমিকা যথাযথ ছিল না, বিধানসভায় বিবৃতি পেশ করে জানালেন মুখ্যমন্ত্রী। ইভিএম ও ভিভিপ্যাট সম্পর্কে ভোটারদের সম্যক পরিচয় প্রদান পশ্চিম জেলায় বিশেষ প্রচার অভিযান শুরু। টিভিএসের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু, প্রথম দিন ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত। এখনকার সংবাদ এই পর্যন্তই। চলার পথে সময়ের সাথে মানুষের পাশে। হালাপুর।